মিম বলল, সিসি তোর নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধা দেয় না এসব কথা বলতে? নীলা বলল, কে ফুফাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ফুফাতো ভাই হতে পারে না। তখন আমি বললাম, চুপ নীলা, তোমার পায়ে ধরি, তুমি আর কোনো কিছু বলবে না। নীলা বলল, কেন, সত্যি কথা বলতে কি খুব কষ্ট হয় তাই? আমি বললাম, হ্যাঁ, আমি ছোট লোক কিন্তু লুবি না। নীলা বলল, তুই একটা লুবি, তোর মতো লুবি ছেলে আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লুবি ছেলে আমার ফুফির পেটে সন্তান হতে পারে না। তুই কি অন্য কারো? এই কথাটা বলা মাত্রই আমার আর সহ্য হচ্ছিল না। দুইটা থাপ্পড় দিয়ে দিলাম। পুরো ভার্সিটির সবাই হাঁ করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওইখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কারণ এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিম বলল, এই তুমি কান্না করছো কেন? আমি বললাম, আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় মারলাম আমি। মিম বলল, তুমি একদম কাজটা ঠিক করছো। তোমার জায়গায় আমি হলো আরো দুইটা বেশি দিতাম। আমি বললাম, আমার কিছুই ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। মিম বলল, বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। আমি বললাম, না, মন খারাপ হলে আমি একাই থাকবো। মিম বলল, ওকে যাও তাহলে। আমি বললাম, ওকে। মিমের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, নীলা বোধহয় বাড়ির সব কিছুই ভেঙে ফেলছে, কিন্তু বাড়ি এসে দেখি সব ঠিকঠাক আছে, সবকিছু স্বাভাবিক। আমি চুপচাপ রুমে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরো অবাক। আমি বললাম, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা বলল, না, ক্ষমা চাওয়া উচিত আমার। তুমি কেন চাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আবারও ওর কথা শুনে অবাক হলাম। আমি কি স্বপ্ন দেখছি? নিজের গায়ে চিমটি কাটলাম। না, আমি তো সত্যিই দেখছি। তখন আমি বললাম, নীলা, তুমি আমাকে একটা চিমটি কাটো তো। নীলা বলল, এই নাও, কাটলাম। আমি বললাম, এত চুরে কেউ চিমটি কাটে? নীলা বলল, তুমি তো বললা। আমি বললাম, তা আজকে হঠাৎ করে ভালো ব্যবহার করছো, কাহিনী কি? নীলা বলল, সরি, আসলে আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক খারাপ অন্যায় কাজ করে ফেলছি আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, হ্যাঁ, অনেক কষ্টই পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি একটাও নাই। নীলা বলল, এমন মনে হলো কেন? আমি বললাম, আমি তো সবসময় এইটাই চাইতাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তোমার সাথে আমার কথা বললে অনেকটাই ভালো লাগে। নীলা বলল, ও আচ্ছা তাই? আমি বললাম, হ্যাঁ। নীলা বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি? নীলা বলল, বলবো না তোরে। আমি বললাম, কেন বলবি না আমাকে? নীলা বলল, চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো। আমি বললাম, ওকে। তারপর আমরা নিচে চলে মামির কাছে আসলাম। মামি অবাক হলো আমরা দুজনকে একসাথে দেখে। মামি বলল, কি ব্যাপার, আজকে দুইজনে একসাথে? নীলা বলল, কেন, থাকতে পারি না নাকি? মামি বলল, কেন পারবি না? নীলা বলল, তাহলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। মামি বলল, হ্যাঁ। নীলা বলল, কানে কানে বলবো, না হলে আবি শুনে ফেলবে। আমি বললাম, আমি শুনলে কি হবে? নীলা বলল, না, তোমাকে বলতে পারবো না। মামি বলল, ওকে, আমাকেই বল। তারপর নীলা মামির কানে কানে ফিস ফিস করে বলল। মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ কিছু বললো না প্লিজ। নীলা বলল, চুপ, এটা আমার আর আম্মুর পার্সোনাল ব্যাপার, তুই কথা বলবি না। আমি বললাম, তাহলে আমার রুম থেকে ডেকে আনলে কেন আমাকে? নীলা বলল, এই জন্যই আনছি। আমি বললাম, বারে, আমি তো বুঝতে পারলাম না যে কি জন্য আমাকে ডাকলা। তখন মামি বলল, আবির, তোমার আম্মু আর আব্বুকে কালকে ঢাকায় আসতে বলো তো। আমি বললাম, কেন? মামি বলল, মুখে মুখে কথা বলা শিখে গেছো নাকি? আমি তারপর আমতা করে বললাম, ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম, আম্মু আব্বুর সাথে কথা বললাম, তারপর দুইজনকে রাজি করলাম। দুইজনে বলল, ঠিক আছে, কালকে সকালে চলে আসবে। তারপর একটা ঘুম দিলাম। বিকালবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো। নীলা বলল, উঠ, সন্ধ্যা হয়ে আসলো, এখনো ঘুমাস? আমি বললাম, না, একটু খারাপ লাগছিল তাই ঘুমিয়েছিলাম। নীলা বলল, চল তাহলে এখন ছাদে যাব। হঠাৎ নীলার এমন পরিবর্তন দেখে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। নীলা বলল, এই কি হলো? আমি বললাম, দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। নীলা বলল, যা। তারপর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বললাম না। নীলা বলল, ব্যস্ত শহরটা কত সুন্দর, তাই না? আমি বললাম, তবে গ্রামের মতো না। নীলা বলল, তাই বুঝি? গ্রাম কি আরো সুন্দর? আমি বললাম, হ্যাঁ, গ্রাম অনেক অনেক সুন্দর। 4-5টা ফসলের মাঠে ঘেরাম, সুন্দর সুন্দর ফুলের গ্রান, ভাবতেই মনটা অনেক খুশি হয়ে গেল। নীলা বলল, তাহলে তো গ্রামে গিয়ে একবার ঘুরে আসা যাক। আমি বললাম, তুই গেলে না হয় আমি যেতাম।
নীলা বলল, তোকে নিয়ে গ্রাম ঘুরতে যাব, নিয়ে যাবি আমায়? আমি বললাম হ্যাঁ। নীলা বলল, তোমার হাতটা ধরি? আমি বললাম কেন কেন? নীলা বলল, যা ধরবো না। আমি বললাম কেন কেন? নীলা বলল, কেন কেন তোর মাথা। আমি বললাম ধর আমার হাত। নীলা বলল, না ধরবো না। আমি বললাম, তুই বললি না ধরবি। নীলা বলল, তখন ধরতে চাইছিলাম, তুই ধরতে দেস নাই। তখন আমি বললাম, এখন ধরো না। নীলা বলল, না আমার এখন মন চাচ্ছে না। আমি বললাম, রাগ হইছো বুঝিয়ে? নীলা বলল, জানি না। আমি বললাম, আরে ধরো না। নীলা বলল, জানি না বলেই চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ওর হাতটা ধরে ফেললাম। আমি বললাম, কোথায় যাস? নীলা বলল, তুই আমার হাত ধরলি কেন? আমি বললাম, তুই চলে যাচ্ছিস তাই। নীলা বলল, যখন জামাইয়ের হাত ধরে একবারের জন্য চলে যাব তখন কি করবি? আমি চুপ হয়ে গেলাম। নীলা বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? আমি বললাম, তখন আর কি করব, কিছুই তো করার নাই, তোর হাত তো ধরে রাখার যোগ্যতা আমার নাই। নীলা বলল, আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই, তাহলে এখন ধরলি কেন বল? আমি বললাম, সরি, ভুল হয়েছে, আর হবে না। নীলা বলল, টাচ করে একটা দেব? ভাবলো তাই না? আমি বললাম, কি বাপ নিলাম, তুই নিজেই তো বলছিস আমার কোনো যোগ্যতা নাই। নীলা বলল, বলেছিলাম, এখন তো আর বলি নাই। আমি বললাম, বলস নাই। নীলা বলল, তাহলে এত বেশি কথা বলস কেন? আমি বললাম, ঠিক আছে আর বলবো না। নীলা বলল, ওকে। ও আরেকটা কথা, কাল থেকে যদি তোকে মিমের আশেপাশে দেখি তাহলে তোর হাত পা ভেঙে পঙ্গু করে রাখবো। আমি বললাম, কেন যাব না? মিম আমাকে ভালোবাসে। নীলা বলল, চুপ, ভালোবাসার কথা বললে গলা টেপে মেরে ফেলবো তোকে। আমি বললাম, কেন? তুই যে রাজকে ভালোবাসস আমি কিছু বলি নাই। নীলা বলল, ঠিক আছে, আমিও রাজের সাথে কথা বলবো না। আমি বললাম, কেন? আমি তোর কি হই যে রাজের সাথে তুই কথা বলবি না? তুই না রাজকে ভালোবাসিস? এত কিছু বলতে পারবো না আমি। আমি বললাম, আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। সঙ্গে সঙ্গে নীলা আমার শার্টের কলার ধরলো আর বলল, মিম ভালোবাসে, আমি কি করব? আর আমি কি তোর মাথায় বাড়ি দেই? আমি বললাম, কি করছস? সারাদিন তো শুধু অপমানই করস, কিছু বললেই তো ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেস। নীলা যেন রেগে বেগুন হইয়া গেছে। নীলা বলল, আমি তোকে মারি তাই না? এবার দাঁড়াম। কথাটা বলে একটা লাঠি নিয়ে আমার মাথায় দিল বাড়ি। তারপর আর কিছুই জানি না, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। কি নীলা আমার বুকের উপর শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে অনেক সুন্দর লাগছে। মন চাচ্ছে ওর কপালে একটা চুমো বসিয়ে দেই। যে বাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথা তুলতে যাব পারলাম না। মাথায় প্রচন্ড ব্যথা। মাথায় হাত দিয়ে দেখি একটা ব্যান্ডেজ করা। তার মানে কি মাথা ফাইটে গেছে? কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় ভারী মারছে। পছন্দ জুড়ে শিশু পাইছিল। নীলাকে বুকের অপর থেকে সরাইতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, এই নীলা উঠো। নীলা কোনো কথা বলছে না। আমি বললাম, এই নীলা উঠো না, আমি শেষ। নীলা বললো, আমি বললাম, প্লিজ উঠো না, তাহলে তো আমি গেলাম। জোরে একটা ধাক্কা দিলাম, টাস করে নিচে পড়ে গেল। নীলা বলল, ওমা গো, কোমরটা গেল। আমি দূরে টয়লেটের দিকে চলে গেলাম। এসে দেখি নীলার রাগে গস গস করছে আর ফুসতেছে। এখন বাপ না ধরলে রক্ষা নাই। আমি বললাম, মা গো, কি ব্যথা, ভূত ভূত। নীলা বলল, এই চুপ। আমি বললাম, একদম চুপ। নীলা বলল, কোথায় ভূত? আমি বললাম, তো তুই এত রাতে আমার রুমে কেন? নীলা বলল, নেকামো হচ্ছে তাই না? আমি বললাম, কিসের নেকামো? নীলা বলল, সারা রাত তোর রুমেই ছিলাম, আর তুই খাট থেকে আমাকে ফেলে দিলি কেন? আমি বললাম, কই, কাউকে ফালাইনি তো। নীলা বলল, আমি জানি তুই সব জেনে শুনে করছস, বাপ করতেছস, আমার উপর প্রতিশোধ নিতেছস তাই না? আমি বললাম, আমি কেন প্রতিশোধ নেব? আমার তো পাইছিল, তাই তাড়াতাড়ি চলে গেছি, আর তোকে তো আমি দেখলাম না। নীলা বলল, দেখবি কেমনে, তোর চোখ তো আসমানে। আমি বললাম, চুপ থাক, তোর ডায়লগ শোনার টাইম নাই, আমার ঘুম পাইছে। নীলা বলল, এখন যদি মিম পেছাল মারতো তাহলে বোধহয় তোমার অনেক ভালো লাগতো তাই না? আমি বললাম, আমি কারো কথাই শুনতে চাই না, আমি এখন ঘুমাবো। বলে শুয়ে পড়লাম। দেখি নীলাও খাটে আসলো। আমি বললাম, তুই খাটে আসলি কেন? নীলা বলল, আমি ঘুমাবো। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল। এরপর যা হয়েছে সেটা আপনারা পরবর্তী পর্বে জানতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন, কারণ আইডিটা ফিউজ।